আসসালামু আলাইকুম। আজকে ভেক্টরের সেকেন্ড লেকচার। আজকে আমরা ভেক্টরের প্রকারভেদ পড়ব। ফার্স্ট ক্লাসে মনে আছে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতাম? একটা তীর চিহ্নের মাধ্যমে, এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। সো ধরো আমরা পাদবিন্দুটাকে ও বিন্দু নাম দিলাম আর শীর্ষবিন্দুটাকে দিলাম পি বিন্দু। সো এটাকে তুমি যখন আমরা ম্যাথ করব বা তখন আমরা এই ভেক্টরটাকে উপি ভেক্টর এভাবে প্রকাশ করব, অথবা আমরা আরও দেখছিলাম শুধুমাত্র বার চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়, অথবা আরেকটা আছে তুমি নিচেও বার চিহ্ন দিতে পারো, সমস্যা নাই। সো এটা হচ্ছে ভেক্টরের প্রকাশক। আজকে আমরা পড়ব কি ভেক্টরের প্রকারভেদ। সো অনেক ধরনের ভেক্টর আছে। প্রথম যে ভেক্টরটা পড়ব সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। সো নাম শুনেই বুঝতে পারছো স্বাধীন বলতে কি বোঝায়, যেটা কারো কোনো বাধা নাই। সো ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর তখনই স্বাধীন হবে যখন দুইটা ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু, বিশেষ করে পাদবিন্দু আমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারবো। সো আমরা মনে করি এখানে একটা ভেক্টর রাখলাম উপি ভেক্টর, সো আমরা আরেকটা ভেক্টর রাখলাম এখানে উকিউ ভেক্টর। সো আমরা যে ভেক্টরগুলো এখানে এতগুলো ভেক্টর যে আঁকতেছি, কোনোটার পাদবিন্দুকে ফিক্সড, যে তুমি কি জানো যে আমি পরবর্তীতে যে ভেক্টরটা আঁকবো সেটা কোথায় আঁকবো, কোন বিন্দুতে থাকবে পাদবিন্দু? না। অর্থাৎ এই ধরনের যে ভেক্টর যাদের পাদবিন্দু ফিক্সড না, সেই সকল ভেক্টরগুলোকে বলা হবে একটা আরেকটার অপরের স্বাধীন ভেক্টর। সো যাদের তুমি পাদবিন্দু নির্দিষ্টভাবে নিতে পারবে না সেগুলো হচ্ছে স্বাধীন ভেক্টর। তাহলে তার বিপরীত আরেকটা ভেক্টর তাহলে থাকবে, সেটা তাহলে কি ভেক্টর হবে? অস্বাধীন ভেক্টর, বা এটাকে বইয়ের ভাষায় বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। সো স্বাধীনের বিপরীত কি? সীমাবদ্ধ ভেক্টর। সো যেই সকল ভেক্টরের পাদবিন্দু তুমি নিজের ইচ্ছা মতো নিতে পারবে না, সেই সকল ভেক্টরগুলোকে কি বলা হবে? সীমাবদ্ধ ভেক্টর। যেমন চিন্তা করো এখানে একটা অ্যাক্সিস আছে, অর্থাৎ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এই অ্যাক্সিসের উপর মনে করো তিনটা পয়েন্ট এখানে আছে। সো এই তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যদি কোনো একটা ভেক্টরের অবস্থান ভেক্টর হয় বা অবস্থান হয়, তাহলে মূল বিন্দুর সাথে আমরা যদি এই বিন্দুটাকে সংযুক্ত করি, তাহলে এই যে ভেক্টরটা সেটাকে বলা হবে কি? অবস্থান ভেক্টর। সেটা আরেক ধরনের ভেক্টর, সেটা আমরা একটু পরে আসতেছি। কিন্তু চিন্তা করো অবস্থান ভেক্টর এটা একটা বিশেষ ধরনের ভেক্টর। কোন কোয়ালিটি আছে বিশেষ তার? যে এই তিনটা ভেক্টর যতগুলাই ভেক্টরে হোক, তাদের কিন্তু মূল বিন্দুতে তাদের কি? পাদবিন্দু। সো উপি ভেক্টর হোক, উকিউ ভেক্টর, উআর ভেক্টর, সবগুলার কিন্তু একটা মাত্র কমন পয়েন্ট যেখানে তাদের পাদবিন্দু মিলিত আছে। সো এই ধরনের সকল ভেক্টরগুলোকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এবং একটু পরে যখন আমরা নতুন আরেকটা ভেক্টরের প্রকারভেদ পড়ব, সেটা কি? অবস্থান ভেক্টর। সেই সকল অবস্থান ভেক্টরে কি এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা। 3 নাম্বার আমরা যে ভেক্টরটা পড়ব সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। সো নাম শুনেই বুঝতে পারতেছো সদৃশ। সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম, মানে এটার বাংলা যদি তুমি ট্রান্সলেট করো সেটা কি হবে? দেখতে একই রকম। সো দুইটা ভেক্টর যদি মনে করো দেখতে একই রকম বলতে কি বোঝায়? যে সাইজ ছোট হতে পারে, বড় হতে পারে, বাট দেখতে একই রকম। দুইটা ভেক্টর তখনই সদৃশ হবে যখন তারা একই ডিরেকশনে ক্রিয়া করবে। আবার বলতেছি, একই ডিরেকশনে যদি থাকে, মনে করো তিনটা ভেক্টর রাখলাম, চারটা ভেক্টর রাখলাম মোট, একটা ছোট, তিনটা বড়, অর্থাৎ ভিন্ন ভিন্ন সাইজের ভেক্টরগুলা, কিন্তু তারপরেও কি তাদের দেখতে কি সিমিলার মনে হয় না? কোন স্বার্থে সিমিলার মনে হয়? যে তাদের সবগুলা একই ডিরেকশনে ক্রিয়ারত আছে। সো এই জিনিসটাকে তো তুমি বলতে পারো যে এটার সাপেক্ষে এটা সদৃশ, এটার সাপেক্ষে এটা সদৃশ। সো এই সকল ভেক্টরগুলোকে বলা হবে সদৃশ ভেক্টর, যাদের একই দিকে ক্রিয়া এবং সমজাতীয় ভেক্টর হইতে হবে। অর্থাৎ এটা যদি একটা ভেলোসিটির ভেক্টর হয়, এটা একটা ভেলোসিটির ভেক্টর হইতে হবে, এটা একটা ভেলোসিটির ভেক্টর হইতে হবে, এটা একটা ভেলোসিটির ভেক্টর হইতে হবে, এবং চারোটার যে মান সেগুলো ভিন্ন হইলে হবে। আবার একই হইলেও তো সমস্যা নাই। যেমন আমি বললাম এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি মান সমানও হয়, তারপরও তো বলবো যে দুইটা যেহেতু একই ডিরেকশনে মান সমান, সমস্যা নাই, তারপরও তারা কি এক হবে? সদৃশ ভেক্টর হবে। তাহলে সদৃশ ভেক্টরের বিপরীতে তো হলো থাকবে,
তাহলে সেটা কি হবে? বিসদৃশ। তো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে আমরা যেই বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, বিসদৃশ ভেক্টরের ভিতরে কি থাকবে? তার উল্টা থাকবে। আচ্ছা, বিসদৃশ ভেক্টর। ওকে, তো সদৃশ ভেক্টর আমরা কি দেখছিলাম? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা বলবো সদৃশ বা সমান্তরাল ভেক্টর। সো এই সদৃশ ভেক্টরের আরেকটা নাম আছে, এটা মনে রাখো, সমান্তরাল ভেক্টর। কারণ হচ্ছে যে দেখো, ভেক্টর দুইটা সমান্তরাল থাকতে হয় সবসময় সদৃশ হইতে হলে। আর বিসদৃশ কখন হবে? বিসদৃশের ক্ষেত্রে, এই যে সদৃশের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য থাকা লাগছে? যে সবগুলো ভেক্টর একই ডিরেকশনে থাকা লাগতেছে। কিন্তু বিসদৃশের ক্ষেত্রে কি লাগবে? তারা একই ডিরেকশনে থাকবে না, বরং অপোজিট ডিরেকশনে থাকবে। সো অপোজিট ডিরেকশনে যদি তারা থাকে তাহলে কি তারা সমান্তরাল হবে না? অবশ্যই সমান্তরাল হবে। অর্থাৎ এই কেসেও বিসদৃশ সমান্তরালকেও, সরি, বিসদৃশ ভেক্টরকেও তুমি এক ধরনের সমান্তরাল ভেক্টর বলতে পারো। কিন্তু বৈশিষ্ট্য কি তাদের? তাদের দিক হবে বিপরীত। সো বিসদৃশ ভেক্টর হচ্ছে ওই ধরনের ভেক্টর যারা একই প্রজাতির, অর্থাৎ এটা যদি ভেলোসিটির ভেক্টর হয়, এটাও একটা ভেলোসিটির ভেক্টর, এটা v1, এটা v2, কিন্তু তাদের ডিরেকশন কি? অপোজিট দিকে। একটা যদি হয় সামনের দিকে, আরেকটা কি হবে? পেছনের দিকে। সো সমজাতীয় দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা বলি কি? বিসদৃশ ভেক্টর। ওকে, সো 5 নম্বরে আমরা পড়ব খুবই ইম্পর্ট্যান্ট একটা ভেক্টর প্রকারভেদ, সেটা হচ্ছে সমান ভেক্টর। সো সিমিলারলি নাম দেখে আমরা বুঝতেছি যে দুইটা ভেক্টর যদি সমান হয় তখনই তাদের সমান ভেক্টর বলা হবে। কমন সেন্স তো এটাই বলে। সো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কিন্তু হচ্ছে দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন তারা সমান্তরাল ও দিক একই থাকবে এবং তাদের মানও কি হইতে হবে? সমান হইতে হবে। সো এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে যে সকল ভেক্টর, তাদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো। সে সাপোজ এটা একটা ভেক্টর, এটা আমরা ধরলাম পি ভেক্টর। এই পি ভেক্টরের যে মানটা সেটা ধরো 10 একক। এটা হইতে পারে ভেলোসিটি, হতে পারে বল, অনেক ধরনের ভেক্টর হইতে পারে। আমরা ভেক্টরের অনেক ধরনের ক্যাটাগরি তো দেখতেছি। সো বিভিন্ন ধরনের ভেক্টরে যে কোনো একটা ভেক্টর হইতে পারে, সেটার মান কত? 10 একক। আমরা আরেকটা ভেক্টর আঁকলাম এখানে, সেটা হচ্ছে কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরের যে মানটা সেটাও কিন্তু 10 একক এবং কিউ ভেক্টরের যে ডিরেকশন সেটাও কি? সেম ডিরেকশনে। তখন আমরা বলতে পারো এই যে পি ভেক্টর সেটা কি? কিউ ভেক্টরের সমান। সো দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি একই দিকে ক্রিয়া করে তখন সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? সমান ভেক্টর। ঠিক সিমিলারলি সমান ভেক্টরের বিপরীত কি হবে? অসমান ভেক্টর বলতে পারো, বাট বইয়ের ভাষায় এটাকে আমরা পড়ব বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। সো বিপরীত জিনিসটা আশা করি বুঝতে পারছো, সমানের বিপরীত অসমান বা বিপরীত। কিন্তু ঋণাত্মক যে জিনিসটা সেটা হয়তো এখনো বুঝতে পারো নাই, আমরা একটা এক্সাম্পল দেওয়ার পরে জিনিসটা বুঝবা। আচ্ছা, সো বিপরীত ভেক্টর কখন হবে? যখন দুইটা ভেক্টর সমান হবে কিন্তু দিক বিপরীত হবে। অর্থাৎ এই কেসে তাদের কেস কি? ফার্স্ট কেস, দুইটা ভেক্টরে কি হইতে হবে? দুই বা ততোধিক ভেক্টর তারা সমান্তরাল হইতে হবে। তাদের দিক কি একই হইতে হবে নাকি ভিন্ন হইতে হবে? তাদের দিক ভিন্ন হইতে হবে। অর্থাৎ দিক ভিন্ন না, জিনিসটাকে ভিন্ন লেখলে বলতে যে কোনো ডিরেকশনে বোঝায়। আমরা আরও অ্যাকুরেট হবে যদি এটাকে বিপরীত বলি। তো সমান্তরাল ও দিক বিপরীত হইলে তখনই কি হবে? তারা বিপরীত ভেক্টর হবে। সো এটা গেল প্রথম। 2 নম্বর শর্ত কি? এই কেসেও কি হইতে হবে? মান সমান থাকতেই হবে। সো ধরো আমরা এক্সাম্পল দিয়ে একটা বুঝি। এই একটা ভেক্টর, সো পি ভেক্টর। এখন পি ভেক্টরের মান কত? 10 একক, সমস্যা নাই। আরেকটা ভেক্টর আমরা রাখলাম কিউ ভেক্টর, সেটাও কত? 10 একক। আগে যেভাবে পি এবং কিউ একটা প্যারালাল ছিল, এখনও পি কিউ একটা কি প্যারালাল, কিন্তু তাদের ডিরেকশন কি? ভিন্ন ভিন্ন। সো মান সমান কিন্তু দিক কি? বিপরীত। তাহলে এই যে পি কিউ, এই দুইটাকে কি বলতে পারবা? একটার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এখন তোমার কাছে একটা প্রশ্ন, এই দুইটা ভেক্টর কি সমান ভেক্টর? মানে দুইটাকে কি তুমি সমান লিখতে পারবা? পি ভেক্টর আর কিউ ভেক্টর কি আমরা সমান লিখতে পারবো? না। তাহলে তো ওই যে প্রথমটার সমান হয়ে যাবে, প্রথমটার মতো হয়ে যাবে।
তো সমান ভেক্টরতে লেখা যাবে না। কিন্তু আমরা যদি চাই এটাকে সমান ভেক্টরে লেখার জন্য, তখন কিভাবে আমরা লিখতে পারি? মনে করো আমরা এটাকে সমানই লিখতে চাই। সো লেখার জন্য আমাদের কি এক্সট্রা কাজ করতে হবে যদি আমাদের সমান লিখতে হয়? এই দুইটা ভেক্টরকে তুমি তখনই সমান বলতে পারবা যখন দুইটা কি হবে, একই ডিরেকশনে হবে। অর্থাৎ কিউটা যদি এই ডিরেকশনে না হয়, এই ডিরেকশনে হয়তো, তখন তুমি কি কি বলতে পারতা? এই দুইটা একটা আরেকটার সমান ভেক্টর, তখন লিখতে পারতা পি আর কিউ সমান। কিন্তু কিউ তো এইদিকে, এটা তো দেখতে পেয়েছো। সো কিউর যে ডিরেকশন সেটা যদি হুবহু একেবারে অপোজিট 180 ডিগ্রি যদি ঘুরে যেত, তখন কি বলতে পারতা? যে এই পি এবং কিউ দুইটা সমান বলতে পারতা। কিন্তু 180 ডিগ্রিতে যদি কোনো একটা ভেক্টরকে ঘুরাই দিই আমরা, আমরা জিনিসটা সামনে পড়ব যখন আমরা উপাংশ বা এই রিলেটেড যখন টপিকগুলো আলোচনা করব, যে একটা ভেক্টর যখন হুবহু অপোজিট দিকে ঘুরাই দেবো আমরা, তার মান সমান, বাট শুধুমাত্র দিকটা চেঞ্জ করে দিছি। কিভাবে চেঞ্জ করেছি? সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরাইছি। তখন আগের যে ভেক্টরটা কি থাকে, পরের যে ভেক্টরটা হবে সেটা আগেরটার একেবারে নেগেটিভ হবে, সো ঋণাত্মক হয়ে যাবে। এখন আমরা বলতে পারি এই যে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু সমান, কারণ এই দুইটা ডিরেকশন কি একই দিকে। তাইলে দুইটা ভেক্টরকে সমান লিখতে পারবো না যদি সামনে একটা মাইনাস চিহ্ন দিতাম, তখন কিন্তু আমরা লিখতে পারতাম। সো এই কারণেই বিপরীত যে ভেক্টরটাকে ঋণাত্মক ভেক্টর মাঝে মাঝে বলা হয়। সো এটা গেলো আমাদের 6 নাম্বার। সো 7 নাম্বারে যদি আমরা ভেক্টর দেখি, সেটা হচ্ছে বইয়ে আছে সমরেখ ভেক্টর। সো সমরেখ জিনিসটা তো আমরা, যে হয়তো তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো যে তিনটা বিন্দু সমরেখ মানে কি বোঝায়, যে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করলে জিনিসটাকে সমরেখ বিন্দু বলা হয়, বিন্দুর ক্ষেত্রে যেটা আর কি। আর সমরেখ ভেক্টর কাকে বলবে? ওই যে ডেফিনেশন কিন্তু আগের মতোই, যে তিনটা ভেক্টর যদি একই সরলরেখার উপর ক্রিয়া করে, একটা ভেক্টর এইটা, মনে করো আরেকটা ভেক্টর এইটা, সাপোজ আরেকটা ভেক্টর হচ্ছে এইটা, সো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। এই তিনটা ভেক্টর একই সরলরেখার উপর ক্রিয়ারত যেহেতু আছে, এই তিনটা ভেক্টরকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। আচ্ছা, তারপর আসো 8 নম্বরে আমরা পড়ব সমতলীয় ভেক্টর। সো সমতলীয় শব্দটা যদি ভাঙি, এটা কি বোঝাইতেছে? সমতলীয় অর্থাৎ একই তলে অবস্থান করে, একই তলে অবস্থানরত। সো একই তলে অবস্থানরত অনেকগুলা ভেক্টর, তাদেরকে কি বলা হবে? সমতলীয় ভেক্টর। যেমন তুমি চিন্তা করো, তোমার কাছে যে বইটা আছে, বইটা যদি বন্ধ করো, সো বইয়ের যে মলট আছে, সেই মলটটাকে ধরো একটা তল, তো সেই মলটের উপরে মনে করো উপরের যেই পৃষ্ঠটা আছে, সেই পৃষ্ঠ বরাবর মনে করো এদিকে একটা বল প্রয়োগ করলা তুমি, আরেকটা বল প্রয়োগ করলা পৃষ্ঠের উপর এভাবে। সে সাপোজ যে বইটা হচ্ছে এভাবে বন্ধ করছো, সো বইয়ের পৃষ্ঠের উপর একটা এভাবে বল প্রয়োগ করছো, আরেকটা এভাবে বল প্রয়োগ করছো, আরেকটা বল ধরো এভাবে প্রয়োগ করছো। সবগুলা বল, তুমি বলের যে ডিরেকশনগুলা সবগুলোকে তুমি কি বইয়ের পৃষ্ঠের উপর রাখতে পারতেছো, ঠিক আছে? অর্থাৎ একই তলের ভিতরে যদি তুমি একটা ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুইটাই উপস্থিত পাও, এরকম যদি অনেকগুলা ভেক্টর একসাথে অবস্থান করে একই তলের উপর, তাহলে এই সকল ভেক্টরগুলাকে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টরটাকে একটা আরেকটা কি বলা হবে? সমতলীয় ভেক্টর। সো সঠিক ভেক্টর জিনিস শব্দটা দেখে এত কিছু না বুঝলেও মনে রাখবা, যে সকল ভেক্টরের মান বিদ্যমান তাদেরকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর। তার মানে সঠিক ভেক্টরের বিপরীত আরেকটা ভেক্টর আছে, সেটাকে আমরা বলি নাল ভেক্টর। নাল মানে কি? নাল শব্দের অর্থ আমরা জানি শূন্য। সো এটার সংজ্ঞা কি হবে? যে সকল ভেক্টরের মান কি হবে? শূন্য হবে, তাদেরকে আমরা কি বলবো? নাল ভেক্টর বলবো। তার মানে শূন্য নয় যে সকল ভেক্টর, কোনো একটা ভেক্টরের মান যদি তুমি শূন্য না পাও, তাকে তুমি বলবা সঠিক ভেক্টর। এবং সেই ভেক্টরের মান যদি তুমি শূন্য পাও, তাহলে সেটাকে কি বলবা? শূন্য ভেক্টর।
সো শূন্য ভেক্টরের উদাহরণ কি হইতে পারে? আচ্ছা, মনে করো ভেক্টরকে তো আমরা এইভাবে প্রকাশ করি, এই যে লেন্থটা, সেই লেন্থটা ভেক্টরের মান প্রকাশ করে, আর যে অ্যারোটা ভেক্টরের দিক প্রকাশ করে। ভেক্টরের যদি মানটা শূন্য হয়ে যায়, অর্থাৎ এই লেন্থ এটা যদি শূন্য হয়ে যায়, তার মানে কি শুধু একটা বিন্দু। সো এই বিন্দুটাই কি সেই ভেক্টর, এবং এই বিন্দুর ভিতরেই কি ভেক্টরের যেই সম্মুখ যে প্রান্তটা, অর্থাৎ এটার ভেক্টরের যে প্রান্ত এবং ভেক্টরের যে পাদবিন্দু এবং ভেক্টরের যে শীর্ষবিন্দু, এই দুইটাই কি একটা বিন্দুতে যখন অবস্থান করবে তখন এটাকে তুমি বলবা নাল ভেক্টর। ঠিক আছে? সো নাল ভেক্টর জিনিসটা কি বাস্তবে এক্সিস্ট করে? হ্যাঁ, এক্সিস্ট করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই। সাপোজ এখানে একটা বক্স আছে ভূমির উপর, ঠিক আছে? ভূমির উপর একটা কি আছে? বক্স আছে। সো এই বক্সের ভিতরে মনে করো একজন বল প্রয়োগ করতেছে, এইদিকে মনে করো সামনের দিকে ঠেলতেছে 10 নিউটন বলে। সো 10 নিউটন বলে সামনে ঠেলতেছে, তার মানে বুঝতে তো পারছো বক্সের সামনের দিকে এগিয়ে যেতেছে। তখন কি করলা তুমি? আরেকজন ব্যক্তি পেছন দিক থেকে এবং একইভাবে বিপরীত দিক থেকে 10 নিউটন বলে ঠেলতেছে। সো এখন বলো তো বক্সটা কোথায় যাবে? বক্সটা কি কোনো দিকে মুভ করবে? না, বক্সটা এখানে কি থাকবে? স্থির হয়ে যাবে। অর্থাৎ বক্সের উপরে কি কোনো বল প্রয়োগ হয় নাই? অবশ্যই বল প্রয়োগ হয়েছে। সে F1 বল এদিকে প্রয়োগ করছে, আর সে F2 বল ওই দিকে প্রয়োগ করছে, কিন্তু তাদের যে লব্ধি বল এফ নেট, নেট মানে লব্ধি বোঝায় আর কি। সো লব্ধি বলতে কি বোঝায়? মানে যোগফল আর কি। সো ভেক্টর যেহেতু অপোজিট ডিরেকশনে আছে, সো ভেক্টরে যখন আমরা লব্ধি বের করা শিখব, তখন আমরা দেখব দুইটা ভেক্টর যদি অপোজিট দিকে থাকে এবং সমান সমান বল যদি প্রয়োগ হয়, তখন তাদের লব্ধি ভেক্টর কত হয়? শূন্য হয়, অর্থাৎ ভেক্টরের কোনো মান থাকে না। কিন্তু চিন্তা করো, দুইটা ভেক্টরকে যদি যোগ বা বিয়োগ করি, যেমন আমরা বললাম যে 10 মিটার পার সেকেন্ডের সাথে যেমন 5 মিটার পার সেকেন্ড যদি যোগ করি, তাহলে আমরা কত পাই? মানে সিম্পল যদি বীজগণিতিক নিয়ম আকারে করি, আমরা 15 মিটার পার সেকেন্ড পাই, সিম্পল বীজগণিত। সো এই যে দুইটা ভেক্টর যোগ করলাম, যোগ করার পরেও কি আমরা একটা ভেক্টরই পাইলাম না? তার মানে দুইটা ভেক্টরের লব্ধি আরেকটা কি হবে? ভেক্টরই হবে। সো এই যে দুইটা ভেক্টরের লব্ধি বা নেট যে 0 পাইলাম, সেটাকে একটা ভেক্টর না? অবশ্যই সেটা একটা ভেক্টর, বাট সেই ভেক্টরের মান কত? 0। সো এই ধরনের ভেক্টরগুলোকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, 11 নম্বরে আমরা পড়ব একক ভেক্টর। সো যে ভেক্টরের মান 1 একক, সেটাকে আমরা কি বলবো? একক ভেক্টর। সো একক ভেক্টর সম্পর্কে আমরা একটু এক্সট্রা জিনিস জানার আছে। যেমন সো সাপোজ আমরা বললাম এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, স্মল এ ভেক্টর, এবং এই যে ভেক্টর এটার মান কি? একক ভেক্টর। সো একক ভেক্টরকে যে প্রকাশ করা হয় সেটা হচ্ছে, আমরা তো আগে ভেক্টরকে কীভাবে প্রকাশ করতাম? উপরে অ্যারো সাইন দিয়ে। কিন্তু ওই ভেক্টরটার মান যদি 1 একক হয়ে যায়, তখন সেটার উপর আমরা অ্যারো সাইন না দিয়ে এভাবে একটা টুপির মতো সাইন দেই, বা এই যে একটা গ্রেটার দেন সাইন আছে না, এটাকে ধরো উল্টাইয়া এর মাথায় লিখে দিলাম, অর্থাৎ যে ভেক্টর হোক সেই ভেক্টরের মাথায় এভাবে যদি সাইন দেই আমরা, সেটা হচ্ছে একক ভেক্টর। সো এই একক ভেক্টরের সাথে মনে করো আমরা 2 গুণ দিলাম, এটা কি বোঝাবে? আমাদের যে প্রথমের যে ভেক্টরটা আছে সেটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। সো এ ভেক্টরের সাথে আরেকটা এ ভেক্টর, এই যে পুরা ভেক্টরটা সেটা এখন কত হবে? 2a ভেক্টর। এই যে একক ভেক্টর সেইটার সূত্র আছে একটা, সেই সূত্রটা একটু মনে রাখো। সেটা হচ্ছে স্মল এ একক ভেক্টর মিনিং হয়েছে আমাদের একটা বড় একটা ভেক্টর ছিল, ঠিক আছে? মনে করো বড় একটা ভেক্টর ক্যাপিটাল এ, সেটা হচ্ছে কত? 10 একক। সো এটাকে আমরা কয়টা ভাগ করতে পারবো যাতে 1 একক হয়? 10টা ভাগ করা যাবে এরকম। সো এই যে জিনিসটা আমরা কয়টা ভাগ করব, সো এ ভেক্টরকে আমাদের কয়টা ভাগ করতে হবে? 10টা ভাগ করতে হবে। এখানে 10 কি? 10 কি এ ভেক্টরের মান না? তার মানে এ ভেক্টরটাকে যদি আমরা এ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তখনই আমরা কি পাই? একক ভেক্টর পাই। আচ্ছা, জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বোঝাই আমি। সে সাপোজ বড় একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে 5 একক। সো এটা হচ্ছে এ ভেক্টর, এটার মান। আচ্ছা, এটা হয়তো বলি নাই কখনো, কোন একটা ভেক্টর তাকে যদি আমাদের মান বের করতে হয়, তার
তখন আমরা একটা মডুলাস সাইন দিই। মডুলাস সাইনের মানে হচ্ছে আমরা এ ভেক্টরের মানটা বের করছি, সেটা বুঝাইতে আমরা মডুলাস সাইন দিই। সো এ ভেক্টরের মান কত? 5 একক। কিন্তু এই পুরাটা কি? এই পুরাটা তো হচ্ছে এক এ ভেক্টর, ঠিক আছে? সো 5 একক। তাহলে তুমি এ ভেক্টরের যদি একক ভেক্টর পাইতে চাও তাহলে মান কত হইতে হবে? 1 একক। 1 একক 1 একক হইলে না তুমি কি পাবা? একক ভেক্টর পাবা। তার মানে এই যে পুরো ভেক্টরটা আছে সেটাকে তুমি কয়টা ভাগ করতে হবে? 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে 5টা ভাগ করলাম, প্রত্যেকটা ভাগের মান কত? 1 একক 1 একক 1 একক। সো প্রত্যেকটা অংশ তাইলে কি একটা একক ভেক্টর না? আর আমরা কি বলছি? একক ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? স্মল এ দিয়ে। আচ্ছা, এই যে ছোট্ট একটা ভেক্টর, এই ভেক্টরের মান কত? 1 একক। এবং এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে? মূল যে ভেক্টরটা সেই ভেক্টরের দিকেই না? তার মানে আমাদের একক ভেক্টর যেটা সেটার ডিরেকশন এবং মূল ভেক্টরের ডিরেকশন কি? সেম দিকে। ওকে, তারপর আরেকটা কথা বলো, এই যে একক ভেক্টরের যে মানটা 1 একক, সেটা আমরা কিভাবে পাইছি? মূল ভেক্টরের যে মানটা সেটাকে 5 দিয়ে ভাগ করছি না? অর্থাৎ মূল ভেক্টরটাকে যদি আমরা 5 ভাগ করি তাহলে কি আমরা একক ভেক্টর পাবো? অবশ্যই পাবো। দেখো, মূল ভেক্টরটাকে মান যত তত ভাগ করলেই কি হয় আমাদের? একক ভেক্টর পাই। তাহলে মূল ভেক্টরটা যদি হয় এ, অর্থাৎ যে কোনো একটা মান হইতে মানের এ ভেক্টর হইতে পারে, তাহলে সেটাকে যদি তার মান দিয়েই ভাগ দিয়ে দেই তাহলে কি আমরা একক ভেক্টর পাবো? অবশ্যই পাবো। যেমন বীজগণিত দিয়ে যদি একটা উদাহরণ দেই, 2000কে 2000 মনে করে একটা ভেক্টর। সো 2000কে কত দিয়ে ভাগ দিলে আমরা 1 পাবো? অবশ্যই 2000 দিয়ে। সো 2000 এই ভেক্টরের ভ্যালু কত? 2000ই। সো তার মান দিয়ে যখন ভাগ দেব একটা ভেক্টরকে তখন আমরা কি পাই? একক ভেক্টর পাই। সো সূত্রটা হচ্ছে এভাবে যে একক ভেক্টর সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? উপরে বসবে মূল ভেক্টরটা, আর নিচে কি? নিচে হচ্ছে মূল যে ভেক্টরটা উপরে লেখছো সেই ভেক্টরের একটা মান তো থাকবে, ভেক্টরের মান দিক দুইটাই তো থাকে। সো সেই মানটা দিয়ে যদি ভাগ দাও মূল ভেক্টরটাকে তখন তুমি কি পাবা? একক ভেক্টর পাবা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক জায়গায় কাজে লাগবে এটা। সো এটা মনে রাখবা। আচ্ছা, একক ভেক্টর গেল। তারপর তারপর আসো আমরা আরেকটা ভেক্টর পড়ব, সেটা কি? অবস্থান ভেক্টর। যে মনে আছে আমরা বলছিলাম যখন আমরা যে সীমাবদ্ধ ভেক্টর যখন পড়ছিলাম যে কোন একটা ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তখন সেই ভেক্টরটাকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর। তো সেইখানে বুঝাইতে সীমাবদ্ধ ভেক্টর এক্সাম্পল দিছিলাম কাকে দিয়ে? অবস্থান ভেক্টর দিয়ে। সো অবস্থান ভেক্টরের ডেফিনেশনটা এমন যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি? এখন এত কিছু বোঝার এখন আপাতত দরকার নাই, শুধুমাত্র এটা মনে রাখো যে প্রসঙ্গ কাঠামো বলতে একটা স্থানাঙ্ক বোঝায়, ঠিক আছে? বা অক্ষ চিন্তা করতে পারো। সো এখানে দুইটা অক্ষ আছে, এই যে দুইটা অক্ষের মূল বিন্দু সেইটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তো সেই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, যেমন আমরা মনে করো এই যে অক্ষের উপর যে কোনো একটা বিন্দু মনে করো এখানে নিল, এটা হচ্ছে 2 3 একটা বিন্দু, ঠিক আছে? চক্রাকাগজের উপর 2 3 হচ্ছে একটা বিন্দু। সো মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটাকে আমরা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? মূল বিন্দু এবং ওই বিন্দুটাকে কানেক্ট করার পরে ওই বিন্দুর দিকে আমরা অ্যারো চিহ্নটা দিব। সো এই যে ভেক্টরটা আমরা এখানে আঁকলাম, এই ভেক্টরটাকেই বলা হবে কি? অবস্থান ভেক্টর। সো সংজ্ঞাটা আবার বলতেছি, আমি যেভাবে বলতেছি এইভাবে সংজ্ঞাটা মনে রাখবা। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। সো এটাও কি একটা ভেক্টর না? সো বিন্দুর অবস্থান একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে সেটাকে বলা হয় কি? অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা মনে রাখো, মাঝে মাঝে এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। সো অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের ডেফিনিশন হচ্ছে এটা। ওকে, আর লাস্ট আমরা আরেকটা ভেক্টর পড়ব, সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। সো বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? সংখ্যাটা এমন যে সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়। জিনিসটা এভাবে বুঝবা না, আমি একটু চিত্র আঁকা দেখাই। সে সাপোজ একটা ভেক্টর হচ্ছে এটা, ধরো 7 নিউটন একটা বল, 7 নিউটনের একটা বল। আরেকটা ভেক্টর যদি আমরা আঁকি যেটার মান হয় 1/7 নিউটন, এটা হচ্ছে F2,
এটা হচ্ছে f1। একটা ভেক্টর এটার সাপেক্ষে আরেকটা ভেক্টর এটার হুবহু উল্টা না? যেমন গুণাত্মক বিপরীত হয়ে গেছে, আগে ছিল 7 এখন হয়ে গেছে কত 1/7, বা মনে করো আগে মনে করো 3/4 মিটার পার সেকেন্ড, এখন মনে করো 4/3 মিটার পার সেকেন্ড। সো এই দুইটা কি একটা আরেকটার বিপরীত না, একেবারে গুণাত্মক বিপরীত। সো এই ধরনের দুইটা ভেক্টর যদি তুমি দেখো একটার আরেকটার মান গুণাত্মক বিপরীত, আবার বলতেছি মান, দিক কিন্তু না। সো দুইটা সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টরের একটির মান যদি আরেকটির বিপরীত সংখ্যা হয় এবং গুণাত্মক বিপরীত হয়, তবে তাদেরকে আমরা কি বলি? বিপ্রতীপ ভেক্টর, বা এটার আরেকটা নাম আছে বেতিহার ভেক্টর। বোঝা গেল? সো এই দুইটা একটা আরেকটার কি হবে? বিপ্রতীপ ভেক্টর। ওকে, সো এই হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। সো নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের যে বীজগণিত অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। আল্লাহ হাফিজ।